কমিশনের প্রতিনিধি এদের নিয়ে এই সার্চ কমিটিটা গঠন করতে হবে। এটা আমরা বলেছি। সংসদের কার্যকারিতার ক্ষেত্রে আমরা বলেছি যে সংসদ সদস্যদের জন্য এটা একটা আচরণবিধি প্রণয়ন করতে হবে এবং সংসদ সদস্যদের প্রতি বছরে তাদের হিসাব প্রদান করতে হবে এবং সংসদ সদস্যদের তারা যেন স্থানীয় কর্মকাণ্ডে, উন্নয়ন কর্মকাণ্ডে যেন তারা যুক্ত না থাকেন, সেজন্য এটা নিষিদ্ধ করতে হবে তাদের জন্য। এবং সংসদীয় যে স্থায়ী কমিটিগুলো আছে এগুলোর মধ্য দিয়েই বিভিন্ন মন্ত্রণালয়কে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আনতে হবে। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা দুইটি বিষয় এটা গুরুত্ব দিয়ে বলেছি। একটা হলো বিচারপতিদের নিয়োগ আইনটা প্রণয়ন করতে হবে, আর একটা হচ্ছে যে পৃথক সচিবালয়, বিচার বিভাগের আওতায় যেন সচিবালয় থাকে সে ব্যবস্থা করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে আমরা বলেছি যে সাংবিধানিক আকাঙ্ক্ষার আলোকে, অর্থাৎ 11-59 অনুচ্ছেদে যেভাবে বলা আছে সেই আকাঙ্ক্ষার আলোকে এই যুগ উপযোগী আইন এখানে প্রণয়ন করতে হবে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন নির্দলীয় ভিত্তিতে করতে হবে এবং এটা সংসদীয় পদ্ধতির নির্বাচন করতে হবে। সংসদ সদস্যদের এখানে হস্তক্ষেপ নিষিদ্ধ করতে হবে। জেলা পরিষদ নির্বাচনগুলো মৌলিক গণতন্ত্রের আদলে করা যাবে না, এটা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে হবে তাদেরকে। এবং দায়িত্ব, সম্পদ এবং ক্ষমতায় স্থানীয় সরকার ব্যবস্থাকে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং বটম আপ প্ল্যানিংয়ের যে ধারণাটা, লোকাল লেভেল প্ল্যানিং, সেটা এক্সিকিউট করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা এই নীতিটা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দুর্নীতিবাজদের দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে। বিদেশে যে টাকা পাচার হয়েছে সেই পাচারকৃত টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। আর আর্থিক প্রতিষ্ঠান আমরা দেখেছি লুণ্ঠনের শিকার হয়েছে, সেই আর্থিক প্রতিষ্ঠান লুণ্ঠনকারীদের তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং সংবিধানের 77 অনুচ্ছেদে ন্যায়পালের বিধান আছে, সেই ন্যায়পাল নিয়োগ করতে হবে। এখানে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করার জন্য রাষ্ট্রকে কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে। এখানে যারা প্রতিবন্ধী আছে, তৃতীয় লিঙ্গের যারা আছে, দলিত সম্প্রদায়ের যারা আছে, তারা যেন বৈষম্যের শিকার না হয়। দরিদ্র মানুষ যাতে মানসম্মত সেবা পায় স্বল্প মূল্যে বা বিনামূল্যে, সে ব্যবস্থাটা করতে হবে। মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে আমরা বলেছি যে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ নির্বিশেষে মানবাধিকার নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা দীর্ঘদিন থেকে চলে আসছে সেটা বন্ধ করতে হবে। নাগরিকদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এটাও ক্রস কাটিং ইস্যু হিসাবে আগেও এসেছে। এখানে আমরা বলেছি যে ওই 1/3 মানে আসন নির্ধারণের কথা তো আছে এবং 30 সালের মধ্যে, 2030 সালের মধ্যে যে আরপিওতে যেটা আছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে কমিটি আছে সেই কমিটিতে 1/3 নারী প্রতিনিধিত্ব এটা নিশ্চিত করতে হবে। যেটা 2020 সাল ছিল, এটা এখন 2030 সাল হয়েছে। তরুণদের জন্য আলাদাভাবে ভাবতে হবে, তাদের জন্য বিনিয়োগ বৃদ্ধি করতে হবে এবং এদের নেতৃত্বের বিকাশ যাতে হয় সে চিন্তা করতে হবে। প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিতভাবে করতে হবে। মানসম্মত শিক্ষার বিষয়টা ভাবতে হবে। এখানে অনেকগুলো শিক্ষানীতির বিষয় আছে, এক্সিকিউশন ঠিকঠাকভাবে হচ্ছে না। লাস্ট যেটা হয়েছে সেটাও এক্সিকিউশন ঠিকঠাকভাবে হচ্ছে না, এই দিকে দৃষ্টি দিতে হবে এবং এই আন্দোলনে যে ক্ষতিটা হলো শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনের, সেটা পুষিয়ে নেওয়ার জন্য একটা বিশেষ পরিকল্পনা করতে হবে। আর গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলছি যে এমন একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে যাতে স্বাধীনভাবে গণমাধ্যম কাজ করতে পারে, তারা ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে। সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে নিবর্তনমূলক ধারাগুলো আছে এটা সংশোধন বা এগুলো বিয়োজন সহ যে নিবর্তনমূলক যে আইনগুলো আছে এগুলো বাতিল করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টা চিন্তা করতে হবে। এক্ষেত্রে যে প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করে যেগুলো অপচয়মূলক এবং পরিবেশের জন্য ক্ষতিকর সেই প্রকল্পগুলো বাতিল করতে হবে।
আর আমাদের একটা অঙ্গীকার আছে, সেটা হলো যে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন। এটা পাহাড়ি আদিবাসীদের জন্য এই পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন এটা জরুরি, এবং একই সাথে যে সমতলের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের অগ্রগতি এটা নিশ্চিত করতে হবে, এবং ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় যেটা আছে এদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং একটা বড় বিষয় হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। আপনারা তো লক্ষ্য করছেন যে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় একটা গভর্নমেন্ট যখন আর একটা কীভাবে দখল হয়ে যায় সব কিছু, আমরা এবারেও সেই প্রবণতা লক্ষ্য করছি, যদিও এখনও ইলেকশন হয়নি। তাই এগুলো বন্ধ করতে হবে। আমরা বলি যে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের জন্য এই দলগুলোকে স্বচ্ছ, গণতান্ত্রিক, জনকল্যাণমুখী করতে হবে, এবং নিবন্ধনের শর্ত হিসাবে এখানে তাদের গঠনতন্ত্রে, প্রত্যেকের গঠনতন্ত্রে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, নারীর প্রতি বৈষম্য, পরিচয় ভিত্তিক বিদ্বেষ, রাজনীতিতে ধর্মের ব্যবহার পরিহার, এই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে, এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে, এবং উইনার টেক অল যে এই যে সংস্কৃতি আছে এটার পরিবর্তন করতে হবে, এবং দমন পীড়নের যে সংস্কৃতি, যে দল ক্ষমতায় থাকে যেভাবে দমন পীড়ন করে বিরোধীদের, এগুলো বন্ধ করতে হবে। অর্থাৎ রাজনীতিতে পারস্পরিক সহযোগিতার, মানে পারস্পরিক বিরোধিতার সংস্কৃতির পরিবর্তে পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আর নাগরিক সক্রিয়তার ক্ষেত্রেও আমরা বলছি যে নাগরিকরা যাতে ওয়াচডগ হিসাবে, প্রেশার গ্রুপ হিসাবে সচেতন নাগরিকরা যাতে ভূমিকা পালন করতে পারে সেজন্য একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে। ভয়ের সংস্কৃতি যাতে না থাকে এই রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে, এবং নাগরিকদেরকেও তাদের সচেতন, সংগঠিত এবং সোচ্চার থেকে সেই ভূমিকাটা পালন করতে হবে। আমরা শেষে যে কথাটা বলার চেষ্টা করেছি যে পরিবর্তিত এই প্রেক্ষাপটে মানুষের মধ্যে রাষ্ট্র ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলেও কোনো রাজনৈতিক দলের মধ্যে দ্রুততার সাথে নির্বাচন আয়োজনের তাগিদ এবং অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। সে কারণে রাষ্ট্র সংস্কারের এই প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সেজন্য যৌক্তিকভাবে যতটুকু সময় প্রয়োজন হবে তা রাজনৈতিক দলগুলোকে মেনে নিতে হবে। তারপরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। তবে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার পূর্বেই যদি নির্বাচন আয়োজন করা হয় সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না, ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আমাদের মনে হয় না রাষ্ট্রীয় ব্যবস্থাতে। তখন একটি অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই কঠিন হয়ে যাবে। পাশাপাশি আমরা মনে করি যে তখন জনগণের উপর আবারও দুঃশাসন চেপে বসতে পারে, যেটা কারোই কাম্য না। সে কারণেই আমরা মনে করি যে সুযোগ আমাদের সামনে এসেছে তা কোনো ক্রমেই নষ্ট করা উচিত হবে না। ধন্যবাদ সকলকে আমাকে শোনার জন্য। আমাদের চ্যানেল আইট বন্ধুরা কি আসতে পেরেছে? কদ্দূর? হ্যাঁ, ওকে। তো আবারও আপনাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। যানজট ঠেলে আপনারা কষ্ট করে এসছেন। তো আমিও আমার বক্তব্য শুরুতেই যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদেরকে এবং প্রধান উপদেষ্টাকে আমাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি এবং তাদের সফলতা কামনা করি। একই সাথে এই গণ অভ্যুত্থানকালে যারা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করি। একই সাথে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। তো আমরা এই যে আপনারা এই যেই গণ অভ্যুত্থানটা হলো, এটা তো হলো ছাত্রছাত্রীদের নেতৃত্বে এবং ব্যাপক জনগণের সম্পৃক্ততায়। যেই জিনিসটা আমার কাছে আমি লক্ষ্য করেছি এবং যেই কথাগুলো আমি মানুষের কাছ থেকে শুনেছি রাস্তাতে, যারা এই গণমিছিলে, গণ আন্দোলনে যারা যুক্ত হয়েছিল, তারা দুটো কথা সুস্পষ্ট হয়ে বলেছে। একটা বলেছে নেভার এভার এগেইন, যা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না ঘটে। এই যে অন্যায়, অবিচার, অপশাসন,
দুর্নীতি, দুর্বৃত্তায়ন, খুন খারাপি, তারপরে মানুষকে গুম, তারপরে বিচারহীনতার অভাব ইত্যাদি ইত্যাদি, বিচারহীনতা, এইসব যেন আর কোনো দিন না ঘটে। এবং একই সাথে আর কোনো দিন যেন লুটপাট, এই যে অর্থ পাচার, যে আর্থিক যেই সকল অপরাধ, সেগুলো যেন না ঘটে। তো এই অপরাধী যে ক্রিমিনাল অপরাধ যেন না ঘটে, একই সাথে আর্থিক অপরাধ যেটা সিভিল অপরাধ যাতে না ঘটে, এটা নিশ্চিত করতে হবে। আর একই সাথে আরেকটা কথা শুনেছি, যারা এই সকল অন্যায় করেছে তাদের যেন বিচার হয়, দৃষ্টান্তমূলক বিচার হয়। তো এগুলো দাবি করা সহজ, বলা সহজ, কিন্তু করা অত্যন্ত দুরূহ। তো এই জন্যেই আমাদের হয়তো বিচারের প্রক্রিয়াটা শুরু করা যাবে। বিচারের প্রক্রিয়ার জন্য প্রথম তদন্ত করতে হবে, যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের তদন্ত করতে হবে, এবং একই সাথে যারা আর্থিক দুর্নীতি করেছে, বিভিন্নভাবে আর্থিক খাতে যারা লুটপাটের কথা, তাদের ব্যাপারে তদন্ত করতে হবে, এবং তদন্তটা যেন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, এবং তারা যেন ন্যায় বিচার পায়, এটা নিশ্চিত করতে হবে। তো আমাদের দাবি হলো যেন যে ইউএনের সহায়তা একটা নিরপেক্ষ তদন্ত হয়, এবং বিচারিক প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়। তো এই কাজটা শুরু করা যাবে। এই কাজটা এই সরকার থাকাকালীনই এটার প্রক্রিয়াটা শুরু হতে পারে। কিন্তু আমরা যে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে, রাজনৈতিক সংস্কৃতিতে যাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, সেই প্রক্রিয়াটা দুরূহ, সময় সাপেক্ষ, এবং এই সরকারের পক্ষে করা সম্ভব হবে কিনা আমার মনে হয় না এই সরকারের পক্ষে করা সম্ভব হবে। এর মধ্যে আমরা যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের যে বিকৃত, এবং এই যে আমাদের যে নিচু মানের রাজনৈতিক সংস্কৃতি, প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি, এবং একে অপরকে ওই যে ল্যাং মারার রাজনৈতিক সংস্কৃতি, এটা তো ছিল, এটা ভয়াবহ আকার ধারণ করেছিল। এখন আবার আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। এই যে সাম্প্রতিক যে সহিংসতা ঘটল, এবং এই যে গতকালকে আমরা একটা সহিংস ঘটনা দেখলাম, সেনাবাহিনীর উপর আক্রমণ, এগুলো কিন্তু সেই পুরানো সংস্কৃতিরই অংশ। তো এখন বর্তমান সরকার যারা ক্ষমতা আছে, তারা তো ওই যে ক্ষমতা টিকে থাকার জন্য, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সেখানে বসে নাই, তারা তো একটা নির্বাচন করে সরে যাবে। কিন্তু এখনই যদি এই সকল আচরণ করা হয়, তাহলে তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কিভাবে পরিবর্তন করা যাবে আমি নিশ্চিত নই। তো আমরা যাতে এই রকমের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য কতগুলো সংস্কার করতে হবে, সুদূর প্রসারী সংস্কার করতে হবে, গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ নিতে হবে। এবং এই সংস্কারগুলো করার জন্য, সংস্কার কার্যক্রমের জন্য কতগুলো আইডিয়া ডেভেলপ করতে হবে। আমরা যে আইডিয়াগুলো প্রাথমিক আইডিয়াগুলো আমরা এখানে উত্থাপন করেছি, এবং আমরা এটা নিয়ে আরও আলাপ আলোচনা করে চূড়ান্ত করব। কিন্তু এই আইডিয়াগুলো আমরা তুলে ধরতে পারি, এবং যেই সরকার হয়েছে আইডিয়াগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমঝোতা, যে পলিটিক্যাল সেটেলমেন্ট করতে পারে, যে এইসব ক্ষেত্রে পরিবর্তন দরকার, এইসব ক্ষেত্রে সংস্কার দরকার, এইসব ক্ষেত্রে আমাদের ওই যেই ভয়াবহ ঘটনাগুলো ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য আমাদের এই ক্ষেত্রে আমাদের সংস্কার করা দরকার। এই আইন, সংবিধান এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোতে কী পরিবর্তন আনতে হবে, সেগুলোর আইডিয়াগুলো তারা একত্রিত করতে পারে। একত্রিত করে আমি মনে করি যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, যে রাজনৈতিক বন্দোবস্ত বলে, যে সেই রকম একটা ঐক্যমত্যে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্যে বুঝতে পারে। যেমন আমাদের একটা পলিটিক্যাল সেটেলমেন্টের একটা বড় উদাহরণ হলো আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন। যে আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, ব্যাপক আন্দোলন হয়েছিল, ওটা খুব অহিংস আন্দোলন ছিল না, সহিংস আন্দোলন, কিন্তু বর্তমানের তুলনায় কিছুই না। ওকে, এই আন্দোলনের ফলে জনমত সৃষ্টি হয়েছিল, জনসমর্থন পেয়েছিল, এবং বিএনপি বাধ্য হয়ে ওটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল। সেটা একটা রাজনৈতিক পলিটিক্যাল সেটেলমেন্ট।
রাজনৈতিক বন্দোবস্ত বলে। তো এই রকম আরও কতগুলো বিষয়ে আমরা যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছি, এই বিষয়গুলোতে তারা একটা রাজনৈতিক বন্দোবস্তের পৌঁছতে পারে, একটা ঐক্যমতে পৌঁছতে পারে, ঐক্যমতে পৌঁছে তারা একটা চুক্তি হতে পারে। আমরা যেটাকে জাতীয় সনদ বলছি, একটা জাতীয় সনদ বলছি, এই জাতীয় সনদটা স্বাক্ষরিত হবে, একটা কাঠামো থাকবে, এবার এটা যাতে এটা যাতে ফলো আপ করা হয় এবং এটা যাতে মেনে চলা হয়, এরকম একটা আমাদের উদ্ভাবন করতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো এই চুক্তি স্বাক্ষর করবে, আমি আশা করি সেরকম একটা পর্যায়ে পৌঁছতে পারবে এই সরকার, এটা বাস্তবায়ন করবে। কিন্তু রাজনৈতিক দলের কিন্তু ওই যে অঙ্গীকার রাখার, আমাদের রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার রাখার কিন্তু ইতিহাস অত্যন্ত করুণ। তারা কথা দেয়, কথা অঙ্গীকার করে বরখেলাপ করার জন্য। তার প্রকৃষ্ট উদাহরণ হলো যে এই যে 2008-এ, এখন আপনাদের এখানে যারা আছেন তারা হয়তো ওই যে অনেক ছোট ছিলেন অনেকে, কেউ 2008-এর নির্বাচন আগে আওয়ামী লীগ একটা যুগান্তকারী নির্বাচন ইশতেহার দিয়েছিল, দিন বদলের সনদ, সব কিছু বদল করে ফেলবে। এই রাজনৈতিক সংস্কৃতির কথা সুস্পষ্ট হয়ে বলেছে, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবে। তো সুস্পষ্ট বলেছে কোনো দলীয়করণ করবে না, কোনো এই যে প্রশাসনে দলীয়করণ করবে না, তারপরে ইয়েতে দলীয়করণ করবে না, এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে। আমরা তো কি ঘটেছে দেখছেন তো, ওটা রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় বাহিনীতে, ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়েছে। তারপরে সম্পদের হিসাব দুইবার দুইটাই জায়গায় বলেছে সম্পদের হিসাব দেবে, এগুলো কিছুই করে না, বিকেন্দ্রীকরণ করবে। তো যদিও তারা আমাদেরকে পরে বলার চেষ্টা করেছে, তারা সব কিছু বাস্তবায়ন করে ফেলেছে, কিন্তু আসলে কোনোই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। বস্তুত পরিবর্তন যে আনে নাই, আপনাদের মনে আছে হয়তো কারো 2011 সালে একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন দেশটা বাজিকরদের হাতে, দুর্নীতি দুর্বৃত্তায়ন বন্ধ করবে, সব কিছু বন্ধ করবে, অপকর্ম সব কিছু। যে প্রয়াত জাস্টিস হাবিবুর রহমান, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, সাবেক প্রধান বিচারপতি, এবং তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, এবং তার নেতৃত্বেই তত্ত্বাবধায়ক সরকার যে গঠিত হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। তিনি বলেছিলেন দেশটা বাজিকরদের হাতে, তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। এবং আমরা এখানে গণমাধ্যমের যারা কর্মী আছে তাদের কিছু এই যে সহকর্মীর দ্বারা ব্যাপক আক্রমণের শিকার হয়েছিলেন। এনিওয়ে, তাদের কিন্তু দে ডু নট হ্যাভ দি এই যে তাদের ওই বিশ্বাসযোগ্যতা নাই, দুর্ভাগ্যবশত হারিয়ে ফেলছে, এবং এটাই হলো সবচেয়ে বড় ট্র্যাজেডি। তো অন্তত আমি আশা করব যে এই সরকার যে একটা চুক্তি যদি সম্পাদন করতে পারে, একটা জাতীয় সনদ যদি প্রণয়ন করতে পারে, তাদের সাথে আলাপ আলোচনা করে, এবং আমরা যে এখানে বস্তুত যেই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরেছি, একটা এজেন্ডা, সম্ভাব্য এজেন্ডা যেটা নিয়ে আলোচনা হতে পারে, তাতে এটা যুক্ত করতে পারে, ওই যে বাদ দিতে পারে, কিন্তু একটা চুক্তি হওয়া দরকার যাতে আমরা অন্তত আশ্বস্ত হইতে পারি ভবিষ্যতে হবে কি না হবে, যে অতীতের পুনরাবৃত্তি ঘটবে না। এবং তো আরেকটা কথা বলে আমি শেষ করছি, আমরা এই গণ আন্দোলনের সময়ে কতগুলো অভূতপূর্ব ঘটনা দেখেছি, যে এই গণ আন্দোলনের, গণজাগরণের সমাজের সর্বস্তরের জনগণ এটা অংশগ্রহণ করেছে, বিপুল জনগোষ্ঠী। বস্তুত এটা ছিল যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে সকল বাংলাদেশিদের একটা প্রতিবাদ। তো এই আন্দোলনে এবং যে তরুণ সমাজ, কিন্তু আওয়ামী লীগের 2008 সালে তরুণ সমাজ বিরাট ভূমিকা পালন করেছিল, যে ওই দৈনবল্লের সনদ দ্বারা উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে দে স্ট্যান্ড ফর এ চেঞ্জ, তারা পরিবর্তন চায়। তাই ওই জেনারেশন জেড বলে, জেনারেশন জি বলে এই যে তরুণদেরকে, তো তাদের ব্যাপক সমর্থনের ফলে আওয়ামী লীগ ক্ষমতা এসছে। কিন্তু ক্ষমতা আসার পর যেটা হয়েছে আপনারা জানেন সবাই কি হয়েছে। তো কিন্তু এই সাম্প্রতিককালের যে আন্দোলন আমরা দেখলাম, পুরো ইউথ জেনারেশন জেড, তাদের পুরো তরুণদের প্রায় সবাই, তাদের কিছু ওই অঙ্গ সহযোগী সংগঠন ছাড়া, তাদের ওই যে যারা
বিভিন্নভাবে ফায়দা পেয়েছে তারা ছাড়া আর সবাই কিন্তু তাদের বিরুদ্ধে, স্কুলের ছাত্র থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পর্যন্ত। তো এই আমরা আপনাদের জন্য অপেক্ষা করতেছিলাম, আর অপেক্ষা করতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ জি, শুরু করেন। তো আমরা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি এবার, এই যে ছাত্র তরুণরা যে কাজটা করছে এবং এলাকা এলাকায় জনগণ একত্রিত হয়ে যেই পাহারা দিচ্ছে যাতে ডাকাতি না হয়, যাতে কোনো রকম আক্রমণ না হয়, এগুলো অভূতপূর্ব। আমি গত 30 বছর থেকে কাজ করতেছি এবং আমি প্রায় লক্ষানেক ছেলে মেয়েদের সাথে কাজ করছি, এবং আমরা এই রকম একটা বাংলাদেশে চেয়েছিলাম, এইরকম একটা বাংলাদেশে চাই যারা চিন্তা করে দেখেন, তারা মহল্লায় যদি একত্রিত হয়, মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, চাঁদাবাজি বন্ধ হবে, কোনো রকম দখলদারিত্ব থাকবে না, এবং কোনো রকম অন্যায় হবে না। এই নাগরিক সক্রিয়তা, সেই দেশেই ওই যে এখানে আছে না, সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের নয়, একটা সমৃদ্ধ শান্তিপূর্ণ একটা ওই যে বাসযোগ্য রাষ্ট্রের সমাজের রক্ষা কবচ। তো আমার মনে হয় একটা অভূতপূর্ব, এই যে ছেলেমেয়েরা দেখছি যেসব কাজ করছে আপনারা দেখছেন, হ্যাঁ তারা চেষ্টা করছে এবং নিঃশর্তভাবে তারা এই কাজগুলো করছে। তো এই কাজটাকে আমাদের কাজে লাগাইতে হবে, আমাদের এলাকা এখন তাদেরকে সংগঠিত করতে হবে। তো এনিওয়ে আমি আর কথা বাড়াবো না। তো এই আমাদের সহকর্মীরা আছেন, সহকর্মীরা কিছু কথা বলবেন, তারপরে আমরা আপনাদের কথা শুনবো। ওকে, আচ্ছা শেষ করে হ্যাঁ। দীর্ঘদিন এদেশে আন্দোলন সংগ্রাম চলেছে, অনেকে এখানে শহীদ হয়েছে। আপনি কি সাংবাদিক? জি, আচ্ছা, আমি খন্দকার মাসুদ। পাশাপাশি আমরা দেখেছি যে এই ছাত্ররা যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, আমি কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধ 71-এ আমরা দেখেছি, রণাঙ্গন থেকেছি, যেহেতু আমার বাপ দাদারা মা বাবারা মুক্তিযোদ্ধার সঙ্গে, সে কারণে আমি এবার প্র্যাকটিক্যালে সবসময় এই ছাত্র আন্দোলনের সঙ্গে থেকে প্রশ্নটা বলেন। হ্যাঁ, করেছি সবসময়, এবং বিভিন্ন সময় আপনাকে আমি দেখেছি, বিশেষ করে আপনার কথা বলেছি যে আন্দোলন সংগ্রামের যে রূপরেখা ছিল এবং বাংলাদেশের যে ভয়ানক পরিস্থিতি চলছিল, এই ভয়ানক সরকারের এগেনস্টের কথাগুলো সৎসাহসে আপনি বলেছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং নোবেল বিজয়ী, এবং এর জন্য আমরা সবাই স্যালুট করছি, আপনাকে ডাকবে। এটা ব্যক্তিগত, হ্যাঁ না, এটা ব্যক্তিগত। আমার প্রতি হয়তো ভালোবাসা, ব্যক্তিগত আমার আলাপ করতে পারি, ব্যক্তিগত আমরা এই সরকারের সফলতা আমাদের এটা ঠিক আছে। জি, যদি পান না এখন এইটা জার্নালিস্টিক প্রশ্ন না আর কি। হ্যাঁ, এইভাবে জার্নালিস্ট বলতে পারে না, এটা ঠিক না। হ্যাঁ, আমি তো জার্নালিজমের শিক্ষক, এই জন্য বলছি। নো, সাংবাদিক ভাবে বলতে পারে না, ব্যক্তিগতভাবে বলেন। এটা মিটিং হচ্ছে, ফর্মাল মিটিং হচ্ছে। জি না, অনেক ধন্যবাদ। প্রথমে হচ্ছে এই যে 2024-এর যেটি রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়ে গেল, এবং এটা মনে হয় যে আরও অনেক বেশি সামাজিক অভ্যুত্থানও কিন্তু বটে, যেটা বদিউল ভাই খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন। সমাজের হেন স্তর নাই, নারী পুরুষ শিশু থেকে শুরু করে ট্রান্সজেন্ডার, হিজড়া থেকে শুরু করে, ইভেন আমি দেখেছি আওয়ামী লীগের মন্ত্রী তার বাবাকে নাকচ করে এই সমাবেশে এসছে, এরকমও আমরা দেখেছি। মানে এটা একটা সার্বিক সর্বস্তরের সর্বজনীন কিন্তু রূপ পেয়েছিল এই রক্তাক্ত গণ অভ্যুত্থান। এবং আজকে পর্যন্ত হিসাবে গণ অভ্যুত্থানের আগে পরে মিলিয়ে সবচেয়ে কনজারভেটিভ হিসাবেও 586 জন মানুষ কিন্তু নিহত হয়েছে। এইটা বাংলাদেশের 53 বছর ইতিহাসে গণতন্ত্রের জন্য, এই যে একটা মানবিক রাষ্ট্র গঠনের জন্য 71 বাদ দিলে এত বড় রক্তাক্ত ঘটনা কিন্তু ঘটেনি। সারাক্ষণই যে সংস্কার, যে দাবিগুলো আমরা করি না কেন, আমাদের ব্যাকগ্রাউন্ডে, আমাদের পটভূমিতে এই জিনিসটা কিন্তু সবসময় রাখতে হবে। আমি বলছি সবচেয়ে কনজারভেটিভ হিসেবে, প্রথম আলো হিসাবে আমি রেফারেন্স দিয়ে বলছি, এই জন্য বললাম। আমি বলছি সবচেয়ে কনজারভেটিভ রেফারেন্স দিয়ে বলেছি আমি। এইটা প্রতিদিনই মরছে, যে আহত হয় সে যখন দুজন মারা যায় এটা যোগ হয়, আমি এটাই বলছি সবচেয়ে কনজারভেটিভ হিসেবে আজকে পর্যন্ত।
তো যেটা হচ্ছে যে রাষ্ট্র মানুষ কেন বানায় এবং রাষ্ট্র না থাকলে কি হয়। উনি চুক্তির কথা বলেছেন, যে হবস, লক এবং রুশোর কথা আপনারা জানেন, যারা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা সামাজিক চুক্তি মতবাদ যারা দিয়েছিলেন, যে রাষ্ট্র যখন থাকে না তখন হচ্ছে এরকম অবস্থা হয় যে মানুষ যাকে পায় তাকে হত্যা করে। হবসের কথাই হচ্ছে কিল হুম ইউ ক্যান, টেক হোয়াট ইউ ওয়ান্ট, যার থেকে পারো লুটপাট করো, যাকে খুশি দেবে হত্যা করো, ওয়ার এগেইনস্ট অল, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ। ইন এভরি সেকেন্ড ম্যান ইজ ইউর এনিমি, তোমার পাশে যে বসে আছে সেই তোমার শত্রু। সেই রকম জায়গা কিন্তু আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানকালীন সময়ে যাকে খুশি তাকে হত্যা করা হয়েছে, নানানভাবে অবদমনের চেষ্টা করা হয়েছে, কিন্তু সম্মিলিতভাবে যে গণঅভ্যুত্থান সেটিকে রুখে দিতে পেরেছে। এই যে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটাই আমার কাছে কমপ্লিট মনে হয়নি যে সমাজের সব স্তরে একটা জাতীয় যে চরিত্র তার রিফ্লেকশন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখনো আসেনি। এটাকে এক্সটেন্ড করা হয়তো সম্ভব। যেমন এখানে কোনো ব্যবসায়ী প্রতিনিধি নাই। বাংলাদেশ কিন্তু পৃথিবীর 32তম বড় অর্থনীতির দেশ জিডিপির হিসাবে। 206টা দেশের মধ্যে আমাদের জিডিপির সাইজ হচ্ছে 32তম। কাজেই এখানে একটা ব্যবসায়ী প্রতিনিধি একটা বড় জায়গা ছিল। প্রশাসন যারা বোঝেন, এরকম সাবেক যারা প্রশাসন করে আসেন সৎ মানুষ অনেক আছে, সেখানে তাদের কোনো প্রতিনিধিত্ব এখানে নাই। গণমাধ্যমের কোনো প্রতিনিধিত্ব সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি না। এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুর যে প্রতিনিধিত্ব, এটাকে আমার খুব টোকেন মনে হয়েছে। এরা ঠিক এই মানুষগুলোকে রিপ্রেজেন্ট করে কিনা এই প্রশ্ন কিন্তু রয়ে গেছে। কাজে এটাকে আরও এক্সটেন্ড করা সম্ভব, আরও এটাকে হয়তো সম্প্রসারিত করা সম্ভব। একটা যেটা হয়েছে, আমরা কিন্তু অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জ করেছিলাম। কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা সংবিধানে করি নাই। পরে কি হয়েছে, পরবর্তী দল যারা ক্ষমতা এসে তারা বাতিল করেছে। তার মানে কালচারাল যদি চেঞ্জটা না হয়, মানে আপনি রাস্তায় গিয়ে থুতু ফেলবেন না, এটা আইন করে কেবল হবে না, আপনার মনের মধ্যে, মগজে, মানসিকতায়, সংস্কৃতির মধ্যে আনতে হয়। এই চেঞ্জগুলো হয়তো এই সরকারকে বলবো পরবর্তী সরকার করবে, এরপরে সরকার সেটাকে বাতিল করবে না। কাজে স্ট্রাকচারাল চেঞ্জের চাইতেও বড় হচ্ছে এই স্ট্রাকচারাল চেঞ্জটা কীভাবে একটা কালচারাল চেঞ্জে